কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। যদিও লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু যাদের নেহায়েত প্রয়োজন নেই তারা যেন বাইরে না যান সেরকমই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং চিকিৎসা সংশ্লিষ্ট সকলে, এবং সরকারের তরফ থেকেও বারবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে এই কারণে যে প্রতিদিনই কিন্তু আমাদের মৃতের সংখ্যা বাড়ছে। আজকেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 38 জনের, বাংলাদেশে 52,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সুতরাং এরকম একটি সংখ্যার সময় অপ্রয়োজনে কোনো কাজ না থাকলে বাইরে না যাওয়াটাই বাঞ্ছনীয়। খামোখা আপনারা করোনা ঘরে নিয়ে আসবেন না, শরীরে নিয়ে আসবেন না, সেটাই আমরা চাই। এই কারণেই এই সময়ে অর্থাৎ এই দুপুরবেলায় যারা ঘরে আছেন, নিরাপদে থাকার জন্য ঘরে আছেন, তাদের জন্য আমাদের কানেক্টিং বাংলাদেশ এই বিশেষ আয়োজন। আজকে কিডনি রোগের সকল সমস্যা নিয়ে কথা শুনবো। আমাদের সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ দিলদার হোসেন বাদল আছেন। নিশ্চয়ই আমাদের এটি নিউজের যারা দর্শক তারা চিনেই গেছেন, পরিচিত মুখ। কয়েকদিন আগে আমরা তাকে দেখলাম এবং তিনি সেই চিকিৎসক যিনি প্রথম তার প্লাজমা দিয়েছেন। কিডনি রোগের চিকিৎসক, কিন্তু চিকিৎসা দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পরে তিনি চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছেন এবং প্লাজমা দিয়েছেন অন্য যারা আক্রান্ত আছেন তাদেরকে বাঁচাবার জন্য। আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা সকলের তরফ থেকে। আপনারা এগিয়ে এসে এই প্লাজমা ডোনেশনটার ব্যাপারে অনেক অনেক বেশি উৎসাহিত করেছেন মানুষজনদেরকে। একটু কিডনি রোগের বিষয়টা শুনিয়ে, মানে আপনার তো ইমার্জেন্সি খোলাই আছে, মানে কিডনি রোগ নিয়ে যেসব ইমার্জেন্সি পেশেন্ট তাদেরকে তো চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং সেটা দিতে গিয়ে কি আপনি আক্রান্ত হয়েছেন? জি, ধন্যবাদ। শুরুতেই আপনাকে, মনীষা, আপনাকে এবং এটিএন নিউজের সমস্ত দর্শক যারা আছেন সারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। এবং সবার জন্য একটাই কথা, ঘরে থাকুন, ভালো থাকুন, এই বলে শুরু করি। ভালো থাকুন তো এখন মানে ওইটার মানে ঘরে না থাকার জন্য তো আকুপাকু হয়ে গেছিল একেবারে, এবং যেভাবে লোকজন বেরিয়েছে আজকে এখনই দেখলাম যে সিলেটে পরিবহন শ্রমিক দুই পক্ষ যে কোনো নর্মাল টাইমের চেয়েও ভয়াবহ তাদের সংঘর্ষ, মারামারি হচ্ছে। এবং এখানে কোথায় মাস্ক, কোথায় ডিস্টেন্সিং, কোথায় কি, কিছু নাই, অদ্ভুত। আসলে আমরা নিজেদের দেশকে আসলে দোষ দিয়ে কি করব? সারা আমেরিকার চেহারা যদি দেখি, মানে কয়েকদিন আগেও যে আমেরিকায় সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল এই কোভিড-19 আক্রান্ত হয়ে, সেটা তো বোধহয় ভুলতে বসেছে এখন, যেভাবে ফুঁসে উঠেছে সারা আমেরিকা। হ্যাঁ, সেটা বলতে হয়। আসলে আমেরিকাতে যেভাবে এখন দাঙ্গা চলছে বিভিন্ন জায়গাতে, সেখানে আসলে সামাজিক দূরত্ব মেনে দাঙ্গা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার আমার মূল প্রশ্ন আপনি যেটা করেছিলেন প্রথমে, যে কিভাবে আমি আক্রান্ত হলাম এবং সেই ইতিহাসে আসি। আমি কাজ করি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এটা একটি জেনারেল হসপিটাল। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, আইএনটি সহ সমস্ত সাবজেক্টের পেশেন্টরা এখানে ট্রিটমেন্ট নিতে আসেন। তো বাংলাদেশে যখন করোনার যখন এপিডেমিক স্টার্ট হলো, তারপর যখন আস্তে আস্তে এটা প্যান্ডেমিকের পর্যায়ে চলে গেল, তো তখন বিভিন্ন বিভাগে আমাদের, বিশেষ করে আমাদের কিডনি রোগীরা সেখানে মেডিসিন বিভাগে বেশি ভর্তি হন। এই মেডিসিন বিভাগে যখন এই কিডনি রোগ পেশেন্টরা ভর্তি হন, বা যারা মেডিসিন বিভাগে আছেন, আমাদের এই পেশেন্টরা ওখানে একই সাথে থাকেন, একই সাথে পাশাপাশি বেড হাসপাতালগুলোতে যেরকম সেরকম থাকেন। তো সেখানে অনেক সন্দেহজনক করোনা রোগী সেখানে থাকেন। আর তার পাশাপাশি আমাদের কিডনি রোগী যারা আছেন, যারা অনেকদিন থেকে কিডনি রোগে ভুগছেন, যারা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আছেন, বা যারা
অন্যান্য কিডনি রোগ, ইনফেকশাস রোগ, গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির ইনফেকশনের আক্রান্ত আছেন, তারা বিভিন্ন রকমের ঔষধ নেন, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, যেগুলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আসলে কমিয়ে রাখে, সাময়িক সময়ের জন্য এগুলো কমে থাকে। তো এই পেশেন্টরা মেইনলি কিডনি বিভাগে ভর্তি থাকেন আমাদের। তো এই জন্য ওনাদের কিন্তু এই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে, যেহেতু দীর্ঘমেয়াদী কিডনি রোগী যারা আছেন। কিডনি চিকিৎসার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে রাখার ওষুধ নিতে হয়। হ্যাঁ, কিডনির কিছু রোগ আছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বলি আমরা এখানে, আমাদের ইমিউনিটি, আমাদের ইনফেকশন, আমাদের কিছু অটোইমিউন ডিজিজ আছে, চিকিৎসাটা হচ্ছে কিডনির, কিন্তু চিকিৎসা হচ্ছে কিডনির। সেই অটোইমিউন ডিজিজগুলো কিডনিকে ইনভলভ করছে। এই কিডনিকে ভালো রাখার জন্য সেই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দমিয়ে রাখার জন্য কিছু ওষুধ খেতে হয় তাদেরকে, এবং এটা অনেক দিন থেকে খেতে হয়। তো এই ধরনের পেশেন্টরা আসেন আমাদের হাসপাতালে ভর্তি থাকেন, তাদের এবং যারা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আছেন, তাদের এমনিতেও রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম থাকে। তো যার কারণে অন্যান্য রোগীদের থেকে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়, এবং তাদের ভাইরাস লোড যদি কম থাকে, তাদেরকে আক্রান্ত এই ভাইরাসটা বেশি করতে পারে কোভিড-19। তো যার কারণে এই ধরনের অনেক পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি থাকেন, এবং এই পেশেন্টদের মধ্যে থেকে আমাদের হাসপাতালে সাসপেক্টেড নিউমোনিয়া যে সমস্ত পেশেন্টরা আছেন, বা নিউমোনিয়া, যাদের নিউমোনিয়ার ধরনগুলো আসলে ঠিক আমাদের যে বাংলাদেশের যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যেটাকে আমরা বলি, বা আমাদের চারিপাশে যে নিউমোনিয়াগুলো হচ্ছে তার থেকে একটু ডিফারেন্ট হয় প্রেজেন্টেশনগুলো। এবং আপনি জানেন যে চায়নাতে উহানে যখন প্রথম কেস আইডেন্টিফাই হয়, তখন কিন্তু এরকম যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বা সাধারণ নিউমোনিয়া না, এরকমের প্রেজেন্টেশন নিয়ে কিন্তু প্রথমে কেসগুলো সেখানে দেখা যায়। তো এরকম পেশেন্টের সেখানে আমরা ট্রিটমেন্ট করেছিলাম পাশাপাশি। সেটা অনেক আগে, তো অনেক আগে, মানে আমরা বলছি 2 মাস তার এরকম আগে। তো তখন এরকম একজন পেশেন্ট আমরা হাসপাতালে ভর্তি ছিলেন। তো আমরা যখন তা সন্দেহ করলাম যে ওনার হয়তো কোভিড হয়েছে, ওনার ক্লিনিক্যাল ফিচারে এবং জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট এগুলো দেখে এই যে কিডনি রোগের পাশাপাশি ওনার কোভিড হতে পারে। তো এই ধরনের পেশেন্ট আমাদের বেশ কিছু ভর্তি ছিলেন, তাদের কাছ থেকেই আমার আর কি সংক্রমণটা হয়েছে মনে করছি। একজন আছেন আপনার চিকিৎসা সহযোগিতা নেবার জন্য ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? অরুণ বলছিলাম, পার্বতীপুর দিনাজপুর থেকে। হ্যাঁ, বলবেন। কথা বলতাম। স্যার শুনতে পাচ্ছেন, বলেন। হয়েছে তো এই কারণে প্রস্রাব হচ্ছে, আর খুবই ব্যথা হচ্ছে, ছিল না ছিল, এখন ড্যাপাসিন খাচ্ছি। কিন্তু সমস্যাটা একটু বৃদ্ধি হয়েছে। আচ্ছা অরুণ, আপনার কথা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি না, আপনার ফোনের নেটওয়ার্ক মনে হয় দুর্বল। আরেকবার পুরোটা বলেন। আচ্ছা, আমরা আবার আপনাকে সংযোগটা দেবার চেষ্টা করছি, আপনাকে আবার সংযোগটা দেবার চেষ্টা করছি। আমি একটু আপনারটা জানতে চাই, অনেকেই কৌতূহলী। যেরকম সিমটমের কথা আপনি বলেন যে নর্মাল, আপনার কিরকম প্রথমে বোধ হয়েছে? যে আপনি তো নিজে বুঝতে পারেননি আপনি আক্রান্ত, কিন্তু শারীরিক কি অসুবিধাগুলো? শারীরিক অসুবিধার মধ্যে আমি যেটা প্রথম দেখি যে আমার খুব জ্বর লাগছে, গা ব্যথা করছে, সারা শরীর ব্যথা, এবং খুব দুর্বল লাগছে। এবং আমার একটা সিমটম, আমার সর্দি খুব সামান্য, 1 দিন বা 2 দিন আমার সর্দি ছিল, কিন্তু আমার কোনো কাশি বা শ্বাসকষ্ট ছিল না, এবং তীব্র জ্বর আমার ছিল না। আমার হালকা জ্বর অনুভূতি হচ্ছিল, কিন্তু আমার মূল প্রেজেন্টেশনটা ছিল আমার যে আমার চোখ লাল হয়ে, চোখে কনজাংটিভাইটিস বা চোখে ইনফেকশন হলে যেরকম অনুভূতি মানে ফিচার হয় সেরকম, এবং চোখের চারিদিকে তীব্র ব্যথা। এবং কোভিডের পরবর্তীতে আমি প্রথমে যখন আমার হয় তখন সেটা আমার জানা ছিল না যে এরকম হতে পারে, কিন্তু তারপর আমি যখন সার্চ করে দেখলাম যে না, করোনার একটা প্রেজেন্টেশন হতে পারে, যে কনজাংটিভাইটিস লাইক ফিচার নিয়ে রোগী আসতে পারে, চোখ লাল এবং চোখ ব্যথা হওয়া, এবং এক্ষেত্রে চোখের চারিদিকে ব্যথাটা অনেক বেশি হয়। তো তারপর এর পরবর্তীতে আমি যখন স্ক্রিনিংয়ে গেলাম, চেক আপ করে আমার কোভিড পজিটিভ আসলো, এবং তখন থেকে আমি ওষুধ খাওয়ার পরে, আমার ব্যথার ওষুধ খেলাম বা আদার যে ওষুধগুলো আমরা সাধারণত খাই, সেগুলো খাওয়ার পর আমার ব্যথা কমে গেছে 2-3 দিনের মধ্যে। কিন্তু জ্বর ভাব এবং দুর্বলতাটা আমার দীর্ঘদিন ছিল, প্রচণ্ড রকমের উইক লাগতো, এবং শীত একটা অনুভূতি, চিল ফিলস বলি আমরা এটাকে, চিল অনুভূতি হয়, এই অনুভূতিটা আমার ছিল। এটা আমার প্রায় 10-15 দিনের মতো ছিল, যে আমার খুব শীত লাগতো।
নর্মালি এসি বলেন বা ফ্যানের নিচে থাকলেও আমার খুব শীত শীত লাগতো, কিন্তু এটা আমার আগে কখনোই হতো না, আমার গরম লাগতো সময় বেশি, কিন্তু ওই সময়টাতে আমার প্রচন্ড রকমের শীত শীত ফিল হতো। আচ্ছা, তো এরকমই ছিল আমার প্রেজেন্টেশনগুলো, আমার ফিচার ছিল এটা। আমার এমনিতেই তীব্র কাশি বা শ্বাসকষ্ট এরকম ফিচার ছিল না আমার। তো মানে আল্লাহর অনেক রহমত যে খুব অল্পের মধ্যে আমার সবাই মোটামুটি অল্পের মধ্যে, কিন্তু অনেকেই যারা করোনা নিয়ে ভয় পান, সিমটম এই যে কখনো বলেন যে আচ্ছা ঠিক আছে আমার তো কাশি নাই, করোনা নাও হতে পারে, তারা আপনার কাছ থেকে একটা অন্তত একটা কিউ পেয়েছেন যে সেটা গা ব্যথা, কাশি নাও থাকতে পারে, সেটাও করোনা হতে পারে। এমনকি চোখ লাল হয়ে যাওয়াটা এটা একটা লক্ষণ হতে পারে। এমনকি আপনি জানেন যে 25 থেকে 30% পেশেন্ট সামান্য কোনো রকমের লক্ষণ ছাড়াই কিন্তু কমিউনিটিতে থাকতে পারেন যিনি কোভিড পজিটিভ। আচ্ছা, এরকম থাকতে পারেন যে কোনো রকমের লক্ষণই তার নাই, মানে অ্যাসিম্পটোমেটিক। তাদের টেস্ট করলে, মানে ধরেন ওকে ধরে নিলাম যে আপনি যে সময় আক্রান্ত হয়েছেন সেই সময় এরকম লক্ষণ ছাড়া অনেক আক্রান্ত হয়েছে, তারা যদি এখন অ্যান্টিবডি টেস্ট করে পাওয়া যাবে তাদেরকে যে হ্যাঁ, অ্যান্টিবডি তাদের পাওয়া যেতে পারে যদি তাদের শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে, কারণ সবার ক্ষেত্রে অ্যান্টিবডিটা ইকুয়ালি তৈরি হয় না। আচ্ছা, ভাইরাস একটা অ্যান্টিজেন হিসেবে ঢুকলো, তার বিপরীতে বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু সবার এই অ্যান্টিবডিটা ইকুয়ালি তৈরি হবে না, কারোটা মানে এটা আমার কম প্রশ্নটা থাকবে। এটা ছিল যে যাদের নাকি লক্ষণ প্রকাশিত হয় না তাদের কি অ্যান্টিবডি তৈরি হয়? অ্যান্টিবডি তাদের প্রেজেন্ট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অ্যান্টিবডি তাদের প্রেজেন্ট পাওয়া যেতে পারে। ওকে, আমরা একটু এই কিডনি রোগের সকল সমস্যা নিয়ে কথা বলবো, কিন্তু এমনিতেই ইমার্জেন্সি কি কি থাকে কিডনি রোগীরা যারা ধরেন এখন বাড়িতে আছেন, আসতে পারছেন না, কিন্তু কিছু অসুবিধা তাদের হচ্ছে যেটা বুঝতে পারছেন না যে তাদের কিডনির প্রবলেম, কি 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 সিমটম তাদের হতে পারে আর কি অসুবিধার? নর্মালি আমাদের যে সমস্ত কিডনির রোগের যে সমস্ত লক্ষণগুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে হচ্ছে আমরা যে একটা মানুষের প্রস্রাবের পরিমাণটা ঠিক কী পরিমাণ হচ্ছে, তার প্রস্রাবের পরিমাণটা কি কম হচ্ছে নাকি অনেক সময় আবার বেশি হতে পারে। নর্মালি একটা মানুষের যে পরিমাণে 1.5 লিটার থেকে 2 লিটার 2.5 লিটার পর্যন্ত প্রস্রাব হতে পারে, কিন্তু তার থেকে যদি বেশি হয় এটাও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ। তো সেক্ষেত্রে তার কিডনির কাজ যদি কম করে সেক্ষেত্রে তার ইউরিনের পরিমাণটা, প্রস্রাবের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এই যে তার নর্মাল আগে যে ইউরিন আউটপুট তার যা ছিল, প্রস্রাবের যা পরিমাণ তার ছিল সেখান থেকে কমে যাওয়া বা অতিরিক্ত বেড়ে যাওয়া, এটা হচ্ছে একটা লক্ষণ। আরেকটা হতে পারে যে তার শরীর ফুলে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে এই ফুলে যাওয়াটার ধরন একটু অন্যরকম হয়। আপনি জানেন যে কিডনি রোগ হলেও শরীর ফুলতে পারে, হার্টের সমস্যা শরীর ফুলতে পারে, লিভারের সমস্যা হলেও শরীর ফুলতে পারে, থাইরয়েডের সমস্যা হলেও শরীর ফুলতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে কিডনি রোগীদের জন্য অনলি কিডনির জন্য যে ফুলাটা হয় সেটা সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত সেটা মুখ থেকে শুরু হয়, ফেস থেকে শুরু হয়, আর অন্যান্য ফুলগুলো অন্যান্য জায়গা থেকে শুরু হয়। ফেস থেকে শুরু হয়ে তার পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। এই গেল এটা। তার পাশাপাশি আরেকটা বড় সমস্যা হচ্ছে তার শ্বাসকষ্ট হতে পারে। ইউরেমিয়া যখন হচ্ছে তার কিন্তু শ্বাসকষ্ট হতে পারে এবং দুর্বল লাগতে পারে, তার অনেক বেশি পরিমাণে তার দুর্বল লাগতে পারে। প্রস্রাব যেটা হচ্ছে সেই প্রস্রাবের সাথে তার রক্ত যেতে পারে, রক্ত যাওয়া বা লাল প্রস্রাব হওয়া। এটার জন্য ওষুধও তো আলাদা, চিকিৎসাও আলাদা, কিন্তু সিমটম আবার করোনার সঙ্গে শ্বাস প্রশ্বাস মানে শ্বাসকষ্ট হতে পারে, বুক চেপে ধরে, মানে এইগুলোতেও অনেকটা করোনার অ্যাকিউট যখন হয় তখন সেখানকার। তাহলে তো একটু অনেক সময় যে ঘরে বসে থাকে অনেক ধরেই নেয় যে করোনা, আর করোনার একটা নর্মাল এক ধরনের প্রেসক্রিপশন এখন চলছে যে এটা খেতে পারেন ওটা খেতে পারেন, এজিথ্রোমাইসিনের কথা বলছে অনেকে। তো সেই ক্ষেত্রে তো আবার এটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, হিতে বিপরীত হচ্ছে। এটা হিতে বিপরীত ঠিক করবো না, একদম পুরোপুরি ভাবে না। এটা হচ্ছে যে হ্যাঁ, শুধুমাত্র করোনার জন্য, অন্য কোনো, তার আগে হয়তো তার কোনো কিডনির সমস্যা ছিলই না, শুধুমাত্র করোনার জন্য কিন্তু তার কিডনির সমস্যা হতে পারে। এবং বলা যায় যে এটা আমাদের বাংলাদেশে এখনো এটা স্টাডি নেই, গবেষণা নেই, এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে যা স্টাডি হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 30% পেশেন্ট শুধুমাত্র করোনার জন্যই তাদের কিডনির সাময়িকভাবে কিডনি বিকল হচ্ছে। এটা কয়েকটা কারণে হয়, যেমন করোনার জন্য, ভাইরাসের জন্য, ভাইরাস সারা শরীরেই ছড়িয়ে যাচ্ছে, সেটা যদি কিডনিকে ইনভলভ করে তার জন্য তার কিডনি সাময়িকভাবে বিকল হতে পারে। এটা কিন্তু সাময়িক বিকল হয়, পরবর্তীতে তার কিডনি আবার ট্রিটমেন্টে আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। এবং এই ধরনের পেশেন্টরা পরবর্তীতে আবার
আবার কিডনি ইনজুরি হওয়ার তাদের মানে সম্ভাবনাটা বেশি থাকবে। আবার এই করোনা হলে একটা সিমটম হয় যে তার মাল্টি অর্গান ফেলিওর বললাম আমরা সেপসিস, এগুলো মাল্টি অর্গান ফেলিওর হয়, শরীরের প্রত্যেকটা অর্গানে ফেলিওর। এটা তো একদম ফাইনাল। এই অর্গান ফেলিওর হলে তার ওই অর্গানের পার্ট হিসেবে কিডনি ইনভলভ হতে পারে। আবার হতে পারে ডিহাইড্রেশন, যেমন করোনা রোগীদের অনেকেরই কিন্তু একটা খুব কমন ফিচার থাকে যে তাদের পাতলা পায়খানা হচ্ছে, লুজ মোশন হচ্ছে বা বমি হচ্ছে, এরকম একটা ফিচার থাকে। তো সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে পাতলা পায়খানা হয়ে তার যদি পানি শূন্যতা হয়ে যায় এবং এই পানি শূন্যতার জন্য তার কিডনির সমস্যা হতে পারে। তো অ্যাজ আ হোল 30% যিনি ছিলেন তখন দিনাজপুর থেকে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এবার পরিষ্কার। ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো, হ্যাঁ, এবার আপনি পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার বলেন সমস্যাটা। আমার সমস্যা হচ্ছে প্রসাব নালীতে মাংস জমছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই কারণে প্রসাবটা খুব স্লো হচ্ছে আর ব্যথা করতেছে, প্রসাবের জায়গাতে ব্যথা করতেছে। আমি নিয়মিত রেফাসিন খাই। আচ্ছা, স্যারের কাছে জানতে চাচ্ছিলাম কি করণীয় আমার এখন। আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 56। কতদিন ধরে আপনার এই প্রস্রাবনালীর সমস্যা? প্রায় 1.5 বছর। 1.5 বছর। ডাক্তার দেখিয়েছেন তো নিশ্চয়ই, কিডনি হ্যাঁ হ্যাঁ, বিশেষজ্ঞ? ডাক্তারের পরামর্শ নিচ্ছি। এখন ডাক্তার বন্ধ তো, এই কারণেই। আচ্ছা, এখন স্যার, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এটার উত্তর হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তায় যে মাংস জমেছে আপনি বলেছেন, সেটা তো একটা ডায়াগনোস, একটা কেস, এবং আগে থেকে আপনার এটা রোগটা ধরা পড়েছে। তো আপনার এক্ষেত্রে যেটা সম্ভাবনা থাকবে, আপনার বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আপনার যেহেতু পাশাপাশি আবার ডায়াবেটিস আছে এবং আপনার কিডনির প্রস্রাবের আপনার যে প্রস্রাবের রাস্তায় একটা গঠনগত সমস্যা আপনার আছে, যে মাংস জমেছে, এ কারণে আপনার এখন ইউরিনে আপনার ওই প্রস্রাবের গতিটা যে স্লো হচ্ছে, এটার জন্য হয়তো দায়ী হচ্ছে সেই বাধাটা, কিন্তু আপনার এই বাধা কমের জন্য আপনার বারবার ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি থাকছে। এখন সম্ভবত আপনার সেই ইনফেকশনটি আবার হয়েছে, এবং এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার ইউরিনটা, আপনি একজন পুরুষ মানুষ, 56 বছর বয়স, ডায়াবেটিস আছে আপনার এই ইউরিনকে এখন কালচার করতে হবে। এই কালচার টেস্টটি করে আপনি মানে অপ্রয়োজনে বা আপনি এমনিতে আন্দাজ করে কোনো ওষুধ আপনাকে দেওয়াটা উচিত হবে না। আপনি আপনার ইউরিনটা কালচার এবং সেন্সিটিভিটি রিপোর্টটা করতে দেন। এই ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি রিপোর্টটা করে সেই কালচার রিপোর্ট দেখে যে অ্যান্টিবায়োটিকটা আপনাকে সেখানে বলা হবে, সেই অ্যান্টিবায়োটিকটা আপনাকে খেতে হবে এবং দীর্ঘদিন আপনাকে সেটা খেতে হবে। যেহেতু আপনার এই ইউরিন ইনফেকশনটা একটা কমপ্লিকেটেড ইউটিআই আমরা এটাকে বলি, জটিল প্রস্রাবের রাস্তার আপনার ইনফেকশন হয়েছে। তো সেক্ষেত্রে আপনার উচিত হবে এখনই আপনি কালচার রিপোর্টটা করবেন, এবং সারাদিন আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, অল্প অল্প করে বারবার। সারাদিন আপনি অল্প অল্প করে পানি খান। আপনি যদি প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি খান, সেক্ষেত্রে আপনার ইউরিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে সারাদিনে। এবং আপনি কখনোই প্রস্রাব বেশি জমিয়ে রাখবেন না, আটকে রাখবেন না, এতে আপনি বেটার ফিল করবেন। ওনাকে ওই কালচার করার মানে পরামর্শটা দিলেন। সেক্ষেত্রে আমার পরামর্শ কালচার করতেই হবে, এবং তার পরবর্তীতে যদি আপনি ডক্টর মোহাম্মদ দিলদার হোসেনের সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা ওনার নম্বর আপনাকে দিয়ে রাখবো। আরো একজন ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। হ্যালো হ্যালো, আচ্ছা, যেটা আপনার সমস্যাটার কথা বলছিলেন, দ্বিতীয় ফোনটা কেটে গেছে। আপনি যেটা বলছিলেন এই কিডনির যে সমস্যাগুলো থাকে আর কি বেসিক, সেখানে তাহলে করণীয়টা কি? এখন এই যে অরুণ, যেমন উনি চিকিৎসকের কাছে যান, এখন যেতে পারছেন না, তাকে আপনি পরামর্শ দিলেন তার পরীক্ষা করাবার জন্য, কিন্তু নর্মালি কিভাবে বুঝবে এবং কি ধরনের কোনো বেসিক মেডিকেশন আছে কিনা তাদের জন্য? এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের বাংলাদেশে যারা কিডনি রোগী আছেন, তাদের কিডনি রোগের মূল কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইনফেকশন, অন্যান্য অটোইমিউন কিছু ডিজিজ আছে, যেমন এসএলই বলি আমরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের কিছু রোগ, এগুলো হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এগুলো হচ্ছে মূল কারণ। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের এই রোগগুলোকে শক্ত কন্ট্রোলে রাখতে হবে, স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, যাতে কোনোভাবেই আমার কিডনির কন্ডিশনটা সাময়িকভাবে আবার খারাপের দিকে না যায়। কারণ এই ধরনের যে কোনো একটা ইনসাল্টে, যে কোনো একটা ইনফেকশন হোক, তার কিন্তু কিডনির সমস্যাটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশন তখন তৈরি হতে পারে। তো যাদের আগে থেকেই সমস্যা আছে, তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে তারা কোনোভাবেই যাতে এই সময়টাতে যথাসম্ভব ভালো থাকা, এবং আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া, বা যে কোনো ওষুধ খাওয়া চিকিৎসকের পরামর্শ, কারণ
প্রত্যেকটা ওষুধের কিন্তু কিডনির জন্য আলাদা ডোজ অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয়, এবং এই ডোজিং অ্যাডজাস্টমেন্টটা করবেন একজন চিকিৎসক, একজন নেফ্রোলজিস্ট করবেন। তো সেই ডোজ অ্যাডজাস্টমেন্ট করে যদি তার কোনো ওষুধ খাওয়া লাগে, তার যদি ব্যথার ওষুধও খাওয়া লাগে সেটা আমরা দিতে পারবো, কিন্তু তার ডোজটাকে কমিয়ে তার জন্য যতটুকু এটা নিয়ে আমার পর্যাপ্ত। একটু প্রশ্ন আছে। অনেক সময় আমরা বলি, আমরা তো সকলেই বাংলাদেশে সকলেই কম বেশি ডাক্তার, ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খাওয়ার সময়, জ্বরের ওষুধ খাওয়ার সময় বলে যে এত বেশি ওষুধ খেও না, বা একদম না জেনে ঘাটঘাট করে সবাই ওষুধ খেয়ে নিচ্ছে যে কিডনি খারাপ হয়ে যাবে। এইটার মানে বাস্তবতাটা আমি একটু জানতে চাই, এটা কতখানি যৌক্তিক। তার আগে আমি একটু ফোনের একজন আছেন, সেটা নিয়ে নিচ্ছি, প্রশ্নটা করলাম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রশিদ চট্টগ্রাম থেকে বলছিলাম। জি রশিদ ভাই বলবেন। তো আমার বয়স 42 বছর। তো আমার ডায়াবেটিস আছে প্রায় 4-5 বছর যাবত। আচ্ছা, কিন্তু এখন জি এই প্রস্রাবটা খুব বারে বারে হচ্ছে আর কি। তবে এই মনে হচ্ছে যে প্রস্রাব পানি বেশি খাওয়ার পরে দেখা যাচ্ছে প্রস্রাবটা হলুদ হচ্ছে আর কি। আচ্ছা, এবং যে প্রস্রাব যে মানে খুব যে একটা খুব তাড়াতাড়ি মানে ধীরস্থির আর কি, যে আচ্ছা, মনে আস্তে হচ্ছে না আস্তে যে ধীরে প্রস্রাবের ধীরে, ইটা অনেকক্ষণ হচ্ছে। ধরে হয়, অনেকক্ষণ ধরে হয়, বারবার হয় বারবার, এবং অনেক লম্বা সময় লাগে বোধহয়। জি, জি, আপনার কি আমার তো অল্প অল্প করে প্রায় বারবার প্রস্রাব 4-5 হয়? বছর যাবত ডায়াবেটিস আছে। তো সেক্ষেত্রে কিডনির কোনো সমস্যা আছে কিনা সেটা একটু এই মুহূর্তে তো ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ রশিদ সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনার ডায়াবেটিস আছে, আপনার এখন গত বেশ কিছুদিন থেকে আপনার বারবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এবং আপনার প্রস্রাবটা হলুদ হচ্ছে। তো বারবার হলে সাধারণত প্রস্রাব হলুদ হওয়ার কথা না, প্রস্রাবের কালারটা কিন্তু আপনার নর্মাল স্ট্র কালার বা সাদা কালার আমরা যাই বলি না কেন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা যেহেতু এখন হচ্ছে না, তাহলে আপনার এই প্রস্রাব হলুদ হওয়ার জন্য অন্য কোনো কারণ আছে কিনা, কোনো জন্ডিস আছে কিনা, এটা আমাদেরকে একটু দেখতে হবে। আর পাশাপাশি আপনার এই প্রস্রাবটা বারবার হচ্ছে, এই প্রস্রাব বারবার হওয়ার জন্য আপনার কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর কারণ হতে পারে যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা। শক্ত কন্ট্রোলে যদি না থাকে, আপনার ডায়াবেটিসকে আপনার কন্ট্রোলে রাখতে হবে, কারণ ডায়াবেটিসের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বারবার প্রস্রাব হওয়া। দ্বিতীয়ত, আপনার এই যে প্রস্রাবটা বারবার হচ্ছে, এটা আরও কারণ থাকতে, আপনি একজন ছেলে মানুষ, পুরুষ মানুষ, আপনার বয়স 42 বছর, যদিও এই বয়সে হওয়ার কথা না। আমরা যদি বলি পুরুষের প্রস্রাবের রাস্তায় যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হলেও এরকম বারবার প্রস্রাব হতে পারে, সেটা আপনার আপাতত এখন হওয়ার কথা না এই বয়সে, তবুও হতে পারে। তো সেক্ষেত্রে যদি পরবর্তীতে আপনার যদি বারবার এরকম প্রস্রাব হতেই থাকে, পাশাপাশি যদি আপনার জ্বালা পড়া থাকে, আপনিও যদি একটা ইউরিনের রুটিন টেস্ট, ইউরিনের আমরা বলি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আরএমই সংক্ষেপে, একটা ইউরিন আরএমই, একটা কালচার এবং একটা আলট্রাসোনোগ্রাম যদি করেন, পাশাপাশি আপনার প্রস্রাব যে হলুদ হচ্ছে, এত বেশি হওয়ার পরেও হলুদ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে একটা আমরা বলবো সিরাম বিলিরুবিন জন্ডিসের যে টেস্ট, সেটা যদি আপনি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি আপাতত বুঝতে পারবেন। তার পাশাপাশি আপনি ডায়াবেটিক টেস্ট অবশ্যই করে নেবেন, খালি পেটে একবার এবং ভরা পেটে ব্লাড সুগার দেখে নেবেন। এতে করে আপনি যেটা বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসটা শক্ত কন্ট্রোলে আছে কিনা। ডায়াবেটিসের আরও টেস্ট আছে, আপাতত আপনি যদি এগুলো করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিক কন্ট্রোলে আছে কিনা। এই সবগুলো সমস্যা বুঝে আপনার এটার আমাদের চিকিৎসা করতে হবে। অনেক সচেতন মানুষ উনি খেয়াল করেছেন, এবং কিডনি সমস্যা আছে কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞের কাছে জানতে চেয়েছেন। যাই হোক, আমার প্রশ্ন ছিল বিশেষজ্ঞের কাছে যে কোনো ব্যথার ওষুধ বা জ্বরের ওষুধ, নর্মালি আমরা নাপা জাতীয় ওষুধ অনেক সময় হালকা একটু মাথা ব্যথা হলে খেয়ে ফেলি, এবং অনেক চিকিৎসকরাও বলেন যে এরকম হুটহাট করে ওষুধ খাওয়াটা ঠিক না, কিডনিতে এফেক্ট পড়ে। এইটা একটু জানতে চাই। আসলে আমাদের ড্রাগ ইনডিউস নেফ্রোপ্যাথি আমাদের কিডনির আরোগ্যের একটা গুরুত্বপূর্ণ, আমাদের যত মানুষ কিডনির সমস্যা নিয়ে আসে তাদের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ড্রাগ ইনডিউস নেফ্রোপ্যাথি। যে দীর্ঘদিন থেকে কেউ যদি একটা ওষুধ খায়, বিশেষ করে ব্যথার ওষুধ যদি খায়, বিশেষ করে এনএসআইডি যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই ড্রাগগুলো এই কিডনির সমস্যাটা বেশি তৈরি করে। তো সেই ক্ষেত্রে আপনার ওষুধ খাওয়ার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যে এক নম্বর হচ্ছে ওষুধটা খাওয়া প্রয়োজন কিনা, ওষুধটা খাওয়া প্রয়োজন কিনা, এবং এই ওষুধটা কিডনির জন্য কতটুকু সেফ, এবং তার ডোজের ক্ষেত্রে আমরা যাতে কোনোভাবে ওভারডোজ না খেয়ে থাকি। এবং দীর্ঘদিন থেকে কেউ যদি ব্যথার ওষুধ খেতে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু হতে, এবং এটার ডিউরেশন কিন্তু করা আছে, ফিক্স করা আছে আমাদের। আর প্যারাসিটামলের কথা যেটা বললেন, এই প্যারাসিটামল ট্যাবলেটটা আমরা দিয়ে থাকি। প্যারাসিটামল কম্পারেটিভলি সেফ ড্রাগ। আমরা বলি যে ব্যথা হলে আপাতত প্যারাসিটামলই খেয়ে দেখেন,
বা মাথা ব্যথা হলো, না, অনেক সময় আমরা স্ট্রেস বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়, হ্যাঁ একটা প্যারাসিটামল খেতে পারেন। কিন্তু ব্যথার ওষুধ যদি খেতে হয়, দীর্ঘদিন থেকে কেউ যদি ব্যথার ওষুধ খায়, সেক্ষেত্রে তার এই ব্যথার ওষুধের কারণেই তার কিডনির সমস্যা হতে পারে। কিডনির জন্য প্রিভেন্টিভ কিছু কোনো ইয়ে আছে কিনা, যে ওই নর্মাল লাইফস্টাইল তার বাইরে আর কোনো কিছু আছে কিনা যাতে কিডনি খারাপ না হয়? কিডনি খারাপ না হওয়ার জন্য আমাদের যে সাধারণ যে আমাদের যে পরামর্শগুলো, যে আপনি পরিমিত পানি পান করবেন। এখানে পরিমিত বলতে বোঝাচ্ছে যে খুব কমও না, খুব বেশিও না। একটা মানুষ সারাদিনে যদি 2-2.5 লিটার 3 লিটার যদি পানি সে পান করে, এবং এর বেশিও না, অনেক বেশি পানি খেলেও সমস্যা আছে, কিন্তু কম কোনোভাবেই খাওয়া যাবে না। এই কম বেশের মাঝামাঝি থেকে পরিমিত পানি তাকে পান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেশি খেলে কি হয়? বেশি খেলে ওয়াটার ইনটক্সিকেশন একটা টার্ম আছে আমাদের, সেক্ষেত্রেও তার ওখান থেকেও তার কিডনির সমস্যা হতে পারে। আমাদের কিডনি তো আসলে একটা ছাঁকন যন্ত্র, এই ছাঁকন যন্ত্রকে আমি যদি কম পানি দেই, ছাঁকনি বন্ধ হয়ে যাবে, ফিল্টার বন্ধ হয়ে যাবে। আবার যদি বেশি পানি দেই, তাহলে ফিল্টারে সমস্যা হতে পারে, ফিল্টারে চাপ পড়বে ব্যাপারটা এরকমই ব্যাপারটা যদি বুঝাই আর কি। তো 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর, আমাদের কিডনিকে ভালো রাখার জন্য আমরা বলি যে সুষম খাবার সবসময় নিয়মিতভাবে খাওয়া। যেই রোগগুলো কিডনি সমস্যা তৈরি করে খুব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাইপারটেনশন, এই 2টা রোগকে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং কিডনির জন্য ক্ষতি করে এরকম যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকা। যত আমরা অনেক সময় অপ্রয়োজনে আমরা ওষুধ খেয়ে ফেলি, এই ওষুধগুলো না খাওয়া। এবং ইনফেকশন, সব ধরনের ইনফেকশন আলটিমেটলি কিন্তু কিডনিতে সমস্যা তৈরি করতে পারে। তো এই ইনফেকশন যখন হবে, ইনফেকশনের যথোপযুক্ত চিকিৎসা করা এটা আসলে খুবই জরুরি, এবং এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কিডনিকে ভালো রাখা সম্ভব হয়। একজন ফোনে আছেন। হ্যালো। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বা? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। ভালো আছি ইনশাআল্লাহ। আমার নাম মোশাররফ, মিরপুর থেকে বলছি, 1 নাম্বার। জি আচ্ছা, বলেন মোশাররফ ভাই। কিডনির পয়েন্ট হলো আমার 1.30। আচ্ছা 1.30। হ্যাঁ জি। এবং আমার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপও আছে। আচ্ছা এখন ওই কিডনির জন্য ডাক্তার দেখাইছিলাম, উনি ডাইকোটোল প্লাস আরেকবার বলেন। খাওয়ার জন্য দিছে। আচ্ছা হ্যাঁ জি। আর মূলত ওই আপনার ডায়াবেটিসটা কি, ওই যে গ্লাইজিড ওষুধ খাই, আপনার ইনসুলিন নেই 2 বার, আর ওষুধ খাই 2 বার, ইনসুলিন নেই 2 বার। আচ্ছা এখন ওষুধের ডোজ যদি বাড়াইয়া খাই তাহলে কি কিডনির সমস্যা হইতে পারে? আচ্ছা, আপনি কি আপনার ওই যে কিডনির পয়েন্ট যেটা সেরাম ক্রিয়েটিনিন আমরা বলি, সেটাকে কি আপনি 1.3 বললেন না 1.13 বললেন? 1.30 ঠিক আছে। জি আচ্ছা, ওষুধের ডোজ বাড়িয়ে খাবেন কেন, কি দরকার? ডায়াবেটিসের জন্য। ঠিক আছে, ভালো প্রশ্ন। জি থ্যাংক ইউ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আপনার গ্লাইজিড ওষুধ খাই, গ্লাইজিড। আচ্ছা ঠিক আছে, গ্লাইজিড মেটফোহেক্সা। আপনার বয়স কত? আমার বয়স 55। আচ্ছা, আপনার ডায়াবেটিক আছে, আপনার উচ্চ রক্তচাপ আছে, আপনার কিডনির পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন হচ্ছে 1.30। তো হিসাব অনুযায়ী আপনার এই ক্রিয়েটিনিন কিন্তু অনেক বেশি না। আপনার ডায়াবেটিস কত বছর হবে? ডায়াবেটিস 13-14 এরকম থাকে। না, কত বছর থেকে? কতদিন ধরে ডায়াবেটিস? ডায়াবেটিস প্রায় 15 বছর। 15 বছর। আচ্ছা, সেই হিসাবে আপনার এই ক্রিয়েটিনিন 1.30 অনেক বেশি আমরা বলছি না, এবং এটা অ্যানালাইজার টু অ্যানালাইজার ভ্যারি করে। কোন অ্যানালাইজারে 1.1, কোন অ্যানালাইজারে 1.4 পর্যন্ত আমরা নরমাল ধরি। তো সেক্ষেত্রে আপনার জানতে চাইছি স্যার, এই যে গ্লাইজিডটা কি খাওয়াতে কিডনির কোনো এফেক্ট করতে পারে কিনা? গ্লাইজিডের ডোজ আমি একটু বাড়ায় খাইতেছি ডায়াবেটিসের জন্য। আচ্ছা, আপনি কারণে তো বাইরে দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, এটা আপনার জন্য প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আপনার কিডনির পয়েন্ট যেটা আছে এখন সেরাম ক্রিয়েটিনিন 1.3 আছে, আপনার গ্লাইজিড না বাড়িয়ে
আপনার যেহেতু অনেক বছর থেকে ডায়াবেটিস, প্রায় 15 বছর থেকে ডায়াবেটিস, আপনি ইনসুলিনের পরিমাণটা একটু বাড়ান। যদি আপনার এখন আপনি বললেন 13 আছে, আপনি ইনসুলিনের পরিমাণটা আপনি 2 করে সকালে 2 এবং রাত্রে 2 আপনি বাড়ান। এরপরে আপনি আবার চেক করেন যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা। তারপর 3 দিন পর যদি আপনার ডায়াবেটিস দেখেন আবারও কন্ট্রোলে নেই, আপনি আবার 2 করে বাড়ান। এইভাবে বাড়িয়ে আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে নিয়ে আসেন। মুখে ওষুধের থেকে ইনসুলিনের ডোজ বাড়াইলে কি কিডনির কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, না, ইনসুলিন আমরা বলবো যে ডায়াবেটিকের যত ওষুধ আছে, ইনসুলিন তুলনামূলকভাবে অনেক নিরাপদ ডায়াবেটিক রোগীদের জন্য, কিডনি রোগীদের জন্য। তা আপনি তো কিডনি রোগীই না এখন পর্যন্ত, অতএব আপনি আপনার ডায়াবেটিককে শক্ত কন্ট্রোল করলে, আপনার অলরেডি 15 বছর হয়েছে, আপনার কিডনির সিরাম ক্রিয়েটিনিন এখন পর্যন্ত যথেষ্ট ভালো। তো আপনি এইভাবে মেনটেন করে যান, আপনি ডায়াবেটিকটাকে শক্ত কন্ট্রোল রাখবেন, আপনার উচ্চ রক্তচাপকে আপনি শক্ত কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনার এই ক্রিয়েটিনিন 1.3 নিয়ে আপনি হয়তো অনেকদিন আরো ভালো থাকতে পারবেন। উচ্চ রক্তচাপ স্যার কন্ট্রোলে আছে? জি বাহ, জি, খুব ভালো। ভালো আছেন তো মোশাররফ ভাই? হাঁটাহাঁটি করেন ঘরের ভিতরে, যেহেতু আছেন, নিয়ম মানছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা তো প্রতিদিনই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সময় আপনাদের ঘরের ভিতরে ঢুকে যাই, অর্থাৎ আমাদের এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান প্রতিদিনই নানান বিষয় নিয়ে কথা হয়। আজকে যেহেতু কিডনি নিয়ে কথা হচ্ছে, অন্যদিন ডায়াবেটিস, তারপর জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, সব বিষয় নিয়ে থাকেন। নিশ্চয়ই দেখেন নিয়মিত আমাদের এই অনুষ্ঠান, আর যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ফোনে কথা বলবেন। চিকিৎসকদের নম্বর আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং আবারও কৃতজ্ঞতা, ঘরে থাকছেন, নিয়ম মানছেন, এই কারণেই নিশ্চয়ই ভালো থাকবেন। আমরা প্রশ্ন অনেকগুলো আছে, দু একটা একটু নিয়ে নেই। এমন কোনো লক্ষণ বা কারণ কি নেই যা দেখে রোগী বুঝবে যে তার কিডনি খারাপের দিকে যাচ্ছে? হ্যাঁ, লক্ষণগুলো আমরা একটু আগে বলেছি, একটু আগে আলোচনা করেছি। তার পাশাপাশি কিডনির যে জায়গাটা আমাদের, সেখানে অনেক ব্যথা হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া হলেও এটাও কিডনির এক ধরনের ইনফেকশন হলেও এরকম হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। করোনা রোগী ভালো হওয়ার কতদিনের মধ্যে উনি প্লাজমা দিতে পারবেন? এটা আসলে কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে না, আপনি একজন প্লাজমা ডোনার হিসেবে জানতে চেয়েছেন। বরিশাল থেকে তমা। আচ্ছা, ধন্যবাদ তমা আপনাকে প্রশ্নটির জন্য। আসলে এক্ষেত্রে আমি যতটুকু জানি, আমি আসলে প্লাজমা ডোনেশন করার সময় আমার একটা আবেগ কাজ করছিল যে আসলে এটা আমাদের হওয়া উচিত, চালু হওয়া উচিত, যে আমাদের মানুষকে আমরা যদি একটা দুটা মানুষের জীবনও যদি বাঁচাতে পারে, আইসিইউটা যদি কমাতে পারে, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখন কাজ করছে না, আবেগটা এখনো কাজ করছে। এবং দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, যে আমি গতকাল আবারও প্লাজমা ডোনেট করেছি। আবার দিয়েছেন? হ্যাঁ, সেকেন্ড টাইমের জন্য আমি প্লাজমা ডোনেট করেছি গতকাল। আমাদের একজন, কতদিনের মাথায় দ্বিতীয়বার দেওয়া যায়? আমি 15 দিনের মাথায় দিয়েছি, 15 দিন পরে আমি দিয়েছি। কিন্তু অনেকেই বলছে যে মানে একেবারে সেকেন্ড নেগেটিভ রেজাল্ট, মানে নেগেটিভ টেস্টটা, দ্বিতীয় টেস্টটা 14 দিন পরে, অনেকে বলছে 21 দিন লাগে। মানে যে টাইটারের কথা বলা হচ্ছে, যে একটু অনেক ভালো রেজাল্ট পাওয়ার জন্য 21 দিন পরে। সাধারণত যেদিন তার সিম্পটম ডেভেলপ করলো, সেদিন থেকে 28 দিন পরে তার টাইটারটা হাইয়েস্ট লেভেলে যায়। আচ্ছা, মানে সিম্পটম যেদিন দেখা দিবে তার 28 দিন পরে আমার শরীরে ভাইরাসটা ঢুকলো, ভাইরাসটা ঢোকার পরে অ্যান্টিজেন ঢুকলো, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হতে হতে 28 দিনে এটা হাইয়েস্ট লেভেলে গিয়ে পৌঁছাবে। এটা এই জন্য বলা হয় যে যেদিন তার সেকেন্ড রিপোর্ট আসলো, তার 14 দিন পরে তাকে ডোনেট করলে এটা হাইয়েস্ট অ্যান্টিবডি টাইটারটা পাওয়া যাবে। আর হচ্ছে যে সিম্পটম ডেভেলপ করার 1 মাস পরে তিনি প্লাজমা দিতে পারবেন, মানে 28 দিন পরে। আর নেগেটিভ আসার পরে 14 দিন পরে দিলে সবচেয়ে ভালো। আর একবার দেবার পর দ্বিতীয়বার আবারও 14 দিন পরে হয়তো। আমি 15 দিন পরে গতকাল আবার প্লাজমা দিলাম, গতকাল। আচ্ছা, আরেকজন আছেন ফোনে। হ্যালো 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 হ্যালো, নমস্কার আপা। জি, আপনি? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। টিভির ভলিউম কমাতে হবে। হ্যাঁ, একদম কমা দিচ্ছি। হ্যাঁ, বলেন আপা। জি, বলেন। জি, আমি আপনাকে প্রথম 2 হাত ধরে আপনাকে প্রণাম করি। আমি আপনার সাথে একটু কথা বলার জন্য 2 বছর চেষ্টা করতেছি। জি, তো যা আজকে লিখতে পেয়েছি, এখন প্রথমে আপনাকে প্রণাম করি, তারপরে আপনাকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা, বলেন। আমাদের আমার বয়স 60 বছর। আমার ওই হাত এবং পা কামড়ায়, আর একটু টেনশন করলে প্রস্রাবটা বেশি হয়। আচ্ছা, টেনশন করলে প্রস্রাব বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ।
ওষুধ খান কোনো? আমি শুধু গ্যাস্ট্রিকের ওষুধ আর আপনার ওই একটু প্রেশারের ওষুধ খাই। আচ্ছা, বয়স 60, এর মধ্যে কোনো মানে আপনার ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ এগুলো নাই? না, ডায়াবেটিস নাই। আমাকে আজকে 10 বছর আগে আপনার হার্টের ডাক্তার বলছিল হার্টের সমস্যা। 10 বছর আগে? হ্যাঁ, তো আমি হার্টের ওষুধ 1 বছর খেয়েছিলাম। ওই 1 বছর খাওয়ার পরে আমার শরীরটাকে আপনার কব্জা করে ফেলছে একদম। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে শরীর কব্জা করে ফেলছে, তারপরে? তখন আমি ওষুধটা ছেড়ে দিচ্ছি, আমি শুধু ওই প্রেশারের ওষুধ আর গ্যাস্ট্রিক ওষুধটা খাই রেগুলার। আচ্ছা, তাহলে এখন শুধু সমস্যা যে হাত পা কামড়ায়, মানে হাত এবং ওই আঁটুর নিচের থেকে আর এই পা তালু পর্যন্ত আর হাতটাই কামড়ায়। এটা কি 2 পায়ে করে না 1 পায়ে করে? না, দুনো পাই। 2 পায়ে করে। শরীরের অন্য কোথাও আপনার এরকম হাত পা কামড়ায় বা চাবায় এরকম মনে হয় না? হ্যাঁ। শরীরের অন্য কোথাও না, শুধু পায়ে হয় এটা? না, শুধু পাই এবং হাতে। পায়ে এবং হাতে হয়। আমার বডিতে অন্য কোনো সমস্যা নেই। আপনার মধ্যে কোনো জয়েন্টে কোনো ব্যথা করে? শরীরে আমাদের হাতে পায়ে যে ছোট জয়েন্ট যেগুলো আছে সেগুলোতে কোনো ব্যথা করে? হ্যাঁ, ওইখানে করে আপনার হাঁটুর থেকে পায়ের তলা এবং ওই কোণের থেকে হাতের আঙ্গুল পর্যন্ত আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনার প্রশ্নটা শুনলাম। আপনার যেহেতু প্রেশারের ওষুধ আপনি খান, প্রেশার ওষুধটা আপনি রেগুলার খাবেন। আর আপনার ওই হার্টের যে সমস্যা আপনি বলেছেন সেটা 10 বছর আগে, এবং সেটা ওষুধ খাওয়ার পরে আপনার কিছু সমস্যা হয়েছে, সেজন্য আপনি হয়তো ওষুধ বন্ধ করে দিয়েছেন। তো এই জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি আপনার এখন করোনা পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সবখানে কিন্তু চিকিৎসকরা আছেন। সরকারি কোনো হাসপাতাল 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের এখন পর্যন্ত, ঈদ হোক, কারফিউ হোক, জলোচ্ছ্বাস হোক, ঝড় হোক, বাংলাদেশে করোনা হোক, যাই হোক, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশে কোনো সরকারি হাসপাতাল কখনো বন্ধ হয় না। তো আপনি যে কোনো একজন চিকিৎসকের পরামর্শে আপনি যাবেন, তার কাছে যাবেন। কিন্তু চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে করোনার কারণে। চিকিৎসা ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। আমরা চিকিৎসা ব্যবস্থা একটা প্রেসারে আছি, চাপে আছি, অতিরিক্ত রোগীর চাপে আছি আমরা। একদমই অন্য কোনো রোগী তো যাচ্ছে না, অন্য কোনো রোগী ভয় যাচ্ছে না, গেলেও একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে। হাসপাতালের কথা, যে সরকারি হাসপাতালগুলো, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং মিডফোর্ড, এই 3টি হাসপাতালের মানে কি বলবো, ট্রিমেন্ডাস আমরা পাচ্ছি, রিপোর্ট পাচ্ছি যে অসাধারণ। এবং উপজেলা হাসপাতালগুলো, আমাদের উপজেলা হাসপাতালগুলো, গ্রামের বাইরে, বাংলাদেশটা আসলে ঢাকার বাইরের এই একেবারে উপজেলা লেভেলের একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত তারা আসলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অন্য জায়গা থেকে কিন্তু এত চিকিৎসা পাচ্ছে না ইত্যাদি, এত হ্যারাসমেন্টের খবর আমরা পাচ্ছি না যতটা ঢাকায় পাচ্ছি, যেহেতু আমরা এইসব সো কল্ড কর্পোরেট 5 স্টার হাসপাতালগুলোর উপরে নির্ভরশীল। এবং এরা একদমই মানে চিকিৎসা থেকে হাত পা গুটিয়ে নিয়েছে, যেটা কোভিড, নন কোভিড ইত্যাদি, সেটা এবং পুরো দায়টা সরকারের উপর চাপানোর চেষ্টা করছে। আসলে এই ব্যাপারে অনেক ডিবেট হতে পারে দিদি আপনার সাথে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলো আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা সরকারি চাকরি করি, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের আমাদের যে বিধিনিষেধ আছে তার মধ্যেও আমাদের যে বিধি আছে সে অনুযায়ী আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমাদের যিনি প্রশ্নকর্তা আছেন তার প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনার প্রথমে একজন ডাক্তারের ফলো আপে আবার যেতে হবে। আসলে আপনার হার্টের যে সমস্যাটা আগে ছিল সেটা এখনো আছে কিনা, থাকলে সেটা কি পরিমাণ আছে, সেগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। আর আপনার হাত পায়ে যে আপনি চাবায় এবং ব্যথা করে আপনি যেটা বলছেন, বিশেষ করে পায়ে, তো সেই জন্য আপনার বয়স হয়েছে 60। তো আপনি আপাতত আমি আপনাকে বলতে পারি যে আপনি ক্যালসিয়াম জাতীয় কোনো একটা ওষুধ খান, এবং খুব বেশি যদি ব্যথা করে আপনি একটু হাতে পায়ে যদি একটু গরম পানির একটু সেঁক দেন, আপনি দেখেন এই ব্যথাটা কমে যায় কিনা। এবং আপনি একটু অবজার্ভ করেন এই ব্যথাটা আপনার কখন বেশি হয়, সকালবেলার দিকে বেশি হচ্ছে কিনা বা কাজ করলে বেশি হচ্ছে কিনা। দুটোর মধ্যে আমাদের কিন্তু পার্থক্য আছে। একদমই সময় নাই। যারা প্রশ্ন করেছেন একটু পড়ে দেই। স্পর্শ মজুমদার, স্বপন মজুমদার, স্পর্শ মজুমদারের আইডি থেকে লিখেছেন। আমরা আপনার প্রশ্নটি স্যারকে পাঠিয়ে দেবো, একদম হাতে সময় নেই। আরও অন্যান্য যারা প্রশ্ন করেছেন, সালেহা, রাজীব, তমার প্রশ্ন পড়েছে, আব্দুল আলিম এবং অন্য যারা এতক্ষণ ফোনে ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ডক্টর দিলদার হোসেন বাদলের নাম্বার পেয়ে যাবেন, আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নেবেন। আগামীকাল নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আবারও একই সময় হাজির হব, কিন্তু আপনারা বাইরে যাবেন না, অহেতুক বাইরে গিয়ে করোনা আক্রান্ত যাতে না হন সেই জন্য আমাদের এইটুকু প্রচেষ্টা, আমাদের এই অনুরোধ নিশ্চয়ই রাখবেন। আমরা বৃহত্তর একটি পরিবারের সদস্য, অর্থাৎ আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
পার হলে পাবে জনসমুদ্রের ঠিকানা আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। সহযোগিতায় বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।